অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং বাংলার সকল জনগণকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেই সকল শহীদানদের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে যারা বাঙালি জাতির বিজয় এনে দিয়েছিলেন, আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের সকল মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। ভাই ও বোনেরা আমার, আজকে 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। দিনের পর দিন জাতির পিতা তার জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী অত্যাচার সহ্য করেছে, জীবন দিয়েছে। এই সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া জাতির পিতাকে সরকার গঠন করতে দেয় নাই। জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন, সংগ্রাম শুরু হয়। এই সেই জায়গা সরদি উদ্যান, যেখানে সেই ঐতিহাসিক 7ই মার্চ জাতির পিতা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণেই তিনি বাঙালি জাতিকে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সেই অসহযোগ পালন করেছিল। নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ে, বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়, গণহত্যা শুরু করে। জাতির পিতা 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতার, সেই মুহূর্তে তার পরপরই পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বঙ্গবন্ধুর নির্দেশে তার সহযোগীরা মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনে এই ঐতিহাসিক সরদি উদ্যান। এই উদ্যানেই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। জাতির পিতা পাকিস্তানি কারাগারে বন্দী, সেখানে তার ফাঁসির আদেশ হয়েছিল, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে জাতির পিতা বেঁচে আসেন। বিশ্ব নেতৃত্বের চাপ, এই চাপে পাকিস্তানি হানাদার বাহিনী বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের মিত্র বাহিনী ভারত সহ যে সকল দেশ
আমাদেরকে সহযোগিতা করেছিল, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করে জাতির পিতার মুক্তি নিশ্চিত করেছিলেন, তাই বিশেষ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এটুকুই বলতে চাই যে বঙ্গবন্ধু এই 10ই জানুয়ারি যখন বাংলার মাটিতে ফিরে আসেন, এই শরৎ উদ্যানে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, অর্থনৈতিক নীতিমালা কি হবে, আর্থসামাজিক উন্নয়ন কি কোন পথে হবে, তার দিক নির্দেশনা তিনি এই 10ই জানুয়ারি দিয়েছিলেন। স্বাধীনতার পরপরই তিনি একটি সংবিধান উপহার দেন এই বাঙালিকে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন। সেই সময় বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, 3 কোটি মানুষ বাস্তুহারা হয়েছিল হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, গণহত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণের কারণে। 1 কোটির উপর মানুষ ভারতের শরণার্থী হয়ে চলে গিয়েছিল। জাতির পিতা ফিরে এসে গৃহহারা মানুষের ঘরের ব্যবস্থা করেন, পঙ্গু আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করেন, নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করেন। একদিকে রাস্তাঘাট, পুল, ব্রিজ সহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যা যা বিধ্বস্ত ছিল, সেই বিধ্বস্ত বাংলাদেশকে তিনি গড়ে তুলে। সেই সময় বাংলাদেশে কোন কারেন্সি নোট ছিল না, বাংলাদেশে কোন রিজার্ভ মানি ছিল না, খাদ্য গুদামে কোন খাদ্য ছিল না, পণ্য পরিবহনের ট্রাক ছিল না, জনগণ যাতায়াত করবে তার কোনো বাস ছিল না। এমন বিধ্বস্ত একটি অবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে তিনি পুনর্গঠন করেছিলেন। এই পুনর্গঠনের সাথে সাথে জাতির পিতা অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা দেন। সে কর্মসূচি যদি আজকে বাস্তবায়িত হতো, তো এই বাংলাদেশ বহু পূর্বেই একটি সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে যেতে পারেন নাই। বাঙালির জীবনে নেমে আসে অমরনিশার অন্ধকার। 75 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি। মার্শাল ল জারি করে, সংবিধান স্থগিত করে বাঙালির গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। বাঙালি জাতির উপর যে অত্যাচার নির্যাতন শুধু শুরু হয়েছে তাই না, জাতির পিতার খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়, বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, সেই বিচার বন্ধ করে দিয়ে সমস্ত সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়। যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদেরকে ফেরত নিয়ে আসা হয়। ওই গোলাম আজম গং সহ সকলকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে পুনর্বাসন করা হয়, মন্ত্রী পরিষদের সদস্য করা হয়, প্রধানমন্ত্রী করা হয়। আপনারা একবার ভেবে দেখুন, খুনিরা রাষ্ট্রদূত আর যুদ্ধাপরাধীরা মন্ত্রী পরিষদের সদস্য। কে করেছিল? জেনারেল জিয়াউর রহমান। হত্যাকুর মধ্য দিয়ে ক্ষমতা দখল, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছিল জেনারেল জিয়া। এবং যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে জাতির পিতা যে নীতিমালা দিয়েছিলেন তাও ধ্বংস করা হয়। শহীদের খোঁচায় ক্ষত বিক্ষত করা হয় আমাদের সংবিধানকে।
আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দী করা হয়, নির্যাতন করা হয়। এই নির্যাতনে আওয়ামী লীগের বহু নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, পঙ্গু হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে এই সংগঠন জাতির পিতার আদর্শের সংগঠন, মাটি মানুষের সংগঠন, শত ষড়যন্ত্রের মুখেও বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত রয়েছে। এবং এই আওয়ামী লীগ আবার 96 সালে 21 বছর পর সরকার গঠন করে। 75 থেকে 96 বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা হয়, ইতিহাস মুছে ফেলা হয়, বিকৃত করা হয়। আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে নাই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতার ইতিহাস, সমস্ত ইতিহাস বিকৃত করে যেন বাংলাদেশকে ওই পাকিস্তানের একটা প্রদেশ করবার আবার চক্রান্ত করা হয়েছিল। কি ব্যাপার? কি সাউন্ড বক্সের সামনে ভাই ও বোনেরা আমার, 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আবার বাংলাদেশের মানুষ সেই ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ পায়। আমরা সরকার গঠন করে প্রমাণ করি যে একটি সরকারের কাজ হল জনগণের সেবা করা। তাই 96 থেকে 2001 বাংলাদেশের জনগণের জন্য স্বর্ণযুগ। কারণ তখনই বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, সাক্ষরতার হার বৃদ্ধি পায়, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছায়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়, বাংলাদেশ বিশ্বসভায় আবার তার সম্মান ফিরে পায়। দুর্ভাগ্য আমাদের 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করা হয়। স্বাধীনতা বিরোধী ওই জামাত শিবিরকে নিয়ে বিএনপি আবার সরকার গঠন করে। ওই সরকার আসার পর আবার অত্যাচার, নির্যাতন। এই বাংলাদেশে গ্রামে গঞ্জে ঠিক 71-এর মতো হত্যাকাণ্ড শুরু করা হয়, নির্যাতন শুরু করা হয়, মা বোনদের উপরে নির্যাতন। ছোট্ট 6 বছরের শিশু রাজু পাও মুক্তি পায়নি, নৌকায় ভোট দিয়েছিল তার বাবা মা, সেই কারণে তাকে গণধর্ষণ করা হয়েছিল। ফাইমা, পূর্ণিমা সহ অগণিত মেয়েরা নির্যাতনের শিকার হয়েছিল। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। আমরা সরকার গঠন করার পর একদিকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি, পাশাপাশি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য ব্যাপক কর্মযজ্ঞ আমরা শুরু করি, যার শুভ ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। যে বাংলাদেশ বিএনপি জামাত জোটের আমলে দুর্নীতির দেশ, সন্ত্রাসের দেশ, জঙ্গির দেশ ছিল, আমরা বাংলাদেশের মানুষের সেই কলঙ্ক মোচন করি। 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে আমরা এ দেশকে দুর্নীতি আমরা হ্রাস করি, জঙ্গিবাদ দমন করি, সন্ত্রাস বন্ধ করার পদক্ষেপ নেই এবং সফলতা অর্জন করি। অর্থনৈতিকভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, সাক্ষরতার হার আমরা 71 উন্নীত করি, বিনা পয়সায় বই বিতরণ, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দেই। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়, বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পায়। বাংলাদেশের জনগণের মনে শান্তি আসলেও একজনের মনে কোনো শান্তি ছিল না। বলতে পারেন কার মনে? আপনারা কি বলতে পারবেন কার মনে শান্তি ছিল না? বলেন কে? আর একটু জোরে বলেন। আমাদের বিএনপি নেত্রীর মনে শান্তি ছিল না। বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে উনি অশান্তিতে ভোগেন,
আর ওনার সেই অশান্তির আগুন ছড়িয়ে দেন সারা বাংলাদেশে। আবার শুরু করেন তিনি আন্দোলনের নামে খুন খারাপি, জঙ্গিবাদী কর্মকাণ্ড। আপনারা দেখেছেন ওনার আন্দোলন মানে কি? উনি জনগণকে ডাক দেন, ওনার ডাকে কেউ সাড়া দেয় না। বোমা হামলা করে সাধারণ নিরীহ মানুষগুলি বাসে করে চলাফেরা করে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা শুরু করে। সিএনজিতে ড্রাইভার যাত্রী সহ তাদেরকে পুড়িয়ে মারে। নিরীহ গরু, ট্রাকে গরু যাচ্ছে, সেই গরুগুলিও রেহাই পায়নি ওই অশান্তি বেগমের আক্রমণের শিকার থেকে। সেই গরুর গাড়িতেও বোমা মেরে নিরীহ গরুকেও তিনি হত্যা করেছেন। তার হত্যাকাণ্ড থেকে কত ড্রাইভার হেল্পার ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা থেকে শুরু করে বাস, ট্রাক, সাধারণ মানুষ গাড়িতে যাতায়াত করবে। মধ্যবিত্ত মানুষের একখানা গাড়ি হয়তো রাস্তায় রেখে বাচ্চাকে স্কুলে আনতে গেছে, এসে দেখে তার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে অত্যাচার, নির্যাতন তিনি শুরু করেন। আমি বারবার তাকে আলোচনা ডাক দিই। যখনই আমি আলোচনা ডাক দিই তখনই তিনি আমাকে আলটিমেটাম দেন, এই দেশ থেকে নাকি বের করে দেবেন। অবশ্য তিনি 2006 সালের বক্তৃতায় বলেছিলেন যে 100 বছর ঘুরেও, 100 বছর ঘুরেও আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরো বলেছিলেন আমার কথা যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমি নাকি কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবো না। তো আমাদের বিএনপি নেত্রী উনি যখন যা বলেন সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও, সেটা না ফলেও ওনার ক্ষেত্রে সে কথাটা ফলে যায়। উনি অভিশাপ দেন আমাদের, আর লেগে যায় তার বেলায়। আমরা বারবার আলোচনার জন্য ডাক দিয়েছি, আমি নিজে টেলিফোন করেছি এবং সেই টেলিফোনে যে ধরনের কথা বলেছে সেটা আপনারা জানেন। আর এরপর ওনার খুব রাগ হচ্ছে গোপালগঞ্জ সম্পর্কে। এই গোপালগঞ্জের অপরাধ কি? এই গোপালগঞ্জই তো জাতির পিতা জন্মগ্রহণ করেছেন, গোপালগঞ্জের মাটিতে তিনি ঘুমিয়ে আছেন, আর তিনি সেই গোপালগঞ্জ নিয়েই গালমন্দ করলেন। ওই গোপালগঞ্জ আমাদের জন্মভূমি, অথচ সেই গোপালগঞ্জ নিয়ে ওনার যে কটূক্তি, সেই কটূক্তিও আপনারা শুনেছেন। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীর প্রতি। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গত নির্বাচন 5 জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল, যে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, এই নির্বাচন যাতে হতে না পারে বিএনপি নেত্রী সেই নির্বাচনের বর্জনের ডাক দিয়েছিল বাংলাদেশের জনগণকে। আমার আন্তরিক ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা ওই বাংলাদেশের জনগণের প্রতি, যেখানে 40% মানুষ শত বাধা, বোমাবাজি উপেক্ষা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন এবং আওয়ামী লীগ সহ যারা নির্বাচনে 12টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং তাদেরকে নির্বাচিত যারা করেছেন, সেই সকল ভোটারদের প্রতি এবং জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে আমাদের নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল বিএনপি নেত্রীর পরামর্শে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান সাহেব
সার্চ কমিটি গঠন করে এই নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন। সেই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বিডিপি, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা জীবনের ঝুঁকি নিয়েও এই দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা নির্বাচন বানচাল করতে চেয়েছে তাদের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল একটাই, অসাংবিধানিক কোন প্রক্রিয়া আবার চালু হোক, এই দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলা হোক। এই ধরনের নানা ষড়যন্ত্র তারা করেছিল। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাক তাই চায়। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক সেটাই তারা চায়। বাংলাদেশের মানুষ শান্তি চায়, অশান্তি চায় না। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়। বাংলাদেশের মানুষ ওই দুর্নীতিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। সেটাই এদেশের মানুষ 5 জানুয়ারি নির্বাচনে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের সামনে অনেক দায়িত্ব। এই 10 জানুয়ারি 1972 সালে জাতির পিতা এই সরহদি উদ্যানে দাঁড়িয়ে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি মানুষ পেট ভরে ভাত খাবে, গৃহহারা মানুষ ঘর পাবে, মানুষের জীবন উন্নত হবে, মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমাদের লক্ষ্য জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। তাই আমরা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছি, সেই ইস্তেহারে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার পূরণ করার আমরা ওয়াদা করেছি। 2008 সালে নির্বাচনী ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আমরা 5 বছর রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে সেই মধ্যম আয়ের দেশে যাতে বাংলাদেশ এগিয়ে যায় সেই পথে আমরা অগ্রসর হয়েছি। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আমরা এবারে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছি যে বাংলাদেশকে আমরা বিশ্ব সভায় আরো মর্যাদা দিয়ে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। বিশ্ব সভায় উন্নত দেশ হিসেবে বাংলাদেশ মর্যাদার আসন পাবে। এটাই আমাদের নির্বাচনী ইস্তেহার। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা বিশ্বাস রেখেছে, বাংলাদেশের মানুষ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, যে ওয়াদা আমরা দিয়েছি সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা পূরণ করব। ঠিক যেভাবে আমরা 2008 নির্বাচনে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা পূরণ করেছি। যেখানে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আমরা বিদ্যুৎ উৎপাদন 10,000 মেগাওয়াটে উন্নীত করেছি। 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ ইনশাআল্লাহ আমরা উৎপাদন করতে সক্ষমতা অর্জন করব। আমরা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারব। এই সিদ্ধান্ত আমাদের এবারের যে নির্বাচনী ইস্তেহার সেই ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছি এবং সেটা অবশ্যই আমরা করতে পারব। আমরা সারা বাংলাদেশে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে বিনা পয়সা ঔষধ
বিতরণ করছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এবারে নির্বাচনী ইশতেহারে আমাদের ঘোষণা আছে, প্রতিটি জেলায় আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় করে আমাদের ছেলেমেয়েরা ঘরের কাছে বসে শিক্ষা পাবে, উন্নত শিক্ষা পাবে, উচ্চ শিক্ষা পাবে, সেই ব্যবস্থা আমরা করব। উচ্চ শিক্ষার জন্য গরিব বাবা মা এবং তাদের মেধাবী ছাত্রদের, যাদের ছাত্রছাত্রী যাতে শিক্ষিত হতে পারে, তার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। সেই ফান্ডের মাধ্যমে আমরা ইতিমধ্যেই শিক্ষা সহায়তা দিচ্ছি, বৃত্তি দিচ্ছি। সেই বৃত্তি আরো আমরা বিস্তৃত করব, আরো বাড়াবো। 1,33,000 বৃত্তি আমরা দিচ্ছি ছাত্রছাত্রীকে। আরো আমরা অধিক সংখ্যক ছাত্রছাত্রী যাতে বৃত্তি পায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। আপনারা লক্ষ্য করেছেন, আমরা দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি। আমরা বিনামূল্যে বই বিতরণ করতে শুরু করি। এবারে 1 জানুয়ারি আমরা বই বিতরণ শুরু করেছি। প্রায় 30 লক্ষ বই, 30 কোটি বই, একটি দুটি না, 30 কোটি বই ওই 1 জানুয়ারি বিএনপি এবং জামায়াতের ডাকা হরতাল, অবরোধ, শত বাধা উপেক্ষা করেও আমরা প্রায় 31 কোটির উপর বই ছাপিয়েছি এবং 30 কোটি বই বিতরণ করা হয়েছে। আর বাকি বই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রাথমিক পড়াশোনা করে, একবারে ছোট্ট শিশু, তাদের জন্য আমরা বই আলাদাভাবে ছাপিয়ে রেখেছি। ওই প্রাথমিক শিশুদেরকেও এই বই বিতরণ করা হবে। আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবারে সরকার গঠন করেই এই প্রাথমিক শিক্ষা আমরা শুরু করব, যাতে একটা শিশু বয়স থেকে আমাদের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে। সেই ব্যবস্থা নেওয়ার জন্য এই বই আমরা ছাপিয়েছি। বিএনপি হরতাল ডেকেছিল, গাড়ি ঘোড়া চলা বন্ধ করেছিল, তারপরেও আমরা কিন্তু বই একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। কোন বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। তাই বিএনপি নেত্রীকে আমি বলবো, ওই ঘরে বসে এয়ার কন্ডিশন রুমে বসে বসে মুরগির স্যুপ খাবেন আর হরতাল আর অবরোধ দিয়ে বোমা মেরে মানুষ খুন করবেন, মনে করবেন মানুষের জীবনযাত্রা স্থবির করে দেবেন, সেটা যে পারবেন না সেটা প্রমাণ হয়ে গেছে। নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন, ঠেকাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কাজে আর মানুষকে যন্ত্রণা দেবেন না, আর মানুষকে কষ্ট দেবেন না, আর মানুষ হত্যা করবেন না। মানুষ হত্যা বন্ধ করেন, মানুষ হত্যা বন্ধ করেন। আমি এটাই বিএনপি নেত্রীকে বলবো, যদি কিছু বলার থাকে আলোচনার মাধ্যমে সমাধান করেন, কিন্তু আর এই হরতাল অবরোধ দিয়ে মানুষের জীবন ধ্বংস করা, খুন খারাপি করা আর নিরীহ মানুষকে হত্যা করা, এটা বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না করেন তাহলে কিভাবে বন্ধ করতে হয় সেটা আওয়ামী লীগের জানা আছে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে, বাংলাদেশের মানুষের শান্তি নিশ্চিত করতে, বাংলাদেশের মানুষের জান মাল রক্ষা করার জন্য যত কঠোর হওয়া দরকার তত কঠোর হব এবং শক্ত হাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইনশাআল্লাহ বন্ধ করব। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা ভোট দিয়েছেন, আবার সরকার গঠন করার সুযোগ দিয়েছেন। আমি রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি। তিনি সরকার গঠন করতে আহ্বান করেছেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা সরকার গঠন করব, শপথ গ্রহণ করব। কাজেই বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমরা এই দেশকে গড়ে তুলব, এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,
বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের উন্নতি অবশ্যই হবে। ওই কয়েকটা রাজাকার নিয়ে, যুদ্ধাপরাধী নিয়ে বিএনপি নেত্রীর সেই ক্ষমতা নেই যে বাংলাদেশের চলার পথ, এগিয়ে যাবার পথ বন্ধ করবে। সেটা বন্ধ করতে পারবে না। অযথা বাংলাদেশের মানুষকে একটা অশান্তির মধ্যে রেখে বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। আমি সেই পথ বন্ধ করার জন্য বিএনপি নেত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি আবারও অনুরোধ জানাই, অনেক খেলা দেখালেন, আর না, এবার ক্ষান্ত দেন। যদি কিছু বলার থাকে আসুন, যদি কোনো সমস্যা মনে হয় আলাপ আলোচনার মাধ্যমেই আমরা তা সমাধান করতে পারব। আমি আবারও তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে তিনি বলেছিলেন আমি বিরোধী দলের নেতাও হতে পারবো না। সেটা তো ওনার বেলায় এটা ফলে গেছে। কাজে উনি যেন মুখ থেকে আর কোনো কথা না বের করেন। উনি যা আমাদেরকে গালি দেবেন সেটাই আশীর্বাদ হয়ে চলে আসবে। এটাই হলো বাস্তবতা। বাংলাদেশের মানুষ চায় শান্তি, বাংলাদেশের মানুষ চায় নিরাপত্তা। আর যুদ্ধাপরাধীদের বিচার, যে বিচার কাজ আমরা শুরু করেছি, বিচারের রায় আমরা কার্যকর করতে শুরু করেছি। ইনশাআল্লাহ ওই বিচারের কাজ চলতে থাকবে, বিচারের রায়ও আমরা বাস্তবায়ন করব, বাংলাদেশকে আমরা কলঙ্ক মুক্ত করব ইনশাআল্লাহ। আন্দোলন নামে মসজিদে আগুন দিয়েছে, আন্দোলনের নামে কোরআন শরীফ পুড়িয়েছে, আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, গরু হত্যা করেছে, বৃক্ষ নিধন করেছে, রাস্তাঘাট ধ্বংস করেছেন, মানুষের যানবাহন ধ্বংস করেছেন, হাট বাজার পুড়িয়েছেন, হাসপাতাল পুড়িয়েছেন, কোনো কিছুই বাদ যায় নাই। ব্যাংকে আগুন দিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়েছেন। আর কত ধ্বংসযজ্ঞ, আর কত ধ্বংসযজ্ঞ সহ্য করবে বাংলাদেশের মানুষ? আমি এই সভা থেকে বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাই, ঠিক যেভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রেখেছেন, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রেখেছেন, ঠিক সেইভাবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আপনাদেরকেও সকলকে সক্রিয় হতে হবে। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালানো হচ্ছে। তাদের অপরাধ কি? তারা নৌকা মার্কায় ভোট দিয়েছে। তাদের অপরাধ কি? তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাক সেটাই চায়। এই সংখ্যালঘু ভাই বোনেরা কি অপরাধ তারা করেছে, বিএনপি নেত্রী এবং ওই জামাত শিবির, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে যে কেন এই নিরীহ মানুষগুলিকে আজকে আক্রমণ করা হচ্ছে, ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, কেন মানুষকে হত্যা করা হচ্ছে, এমনকি আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ঠিক যেভাবে 2001 সালে নির্বাচনের পর এই হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল, অত্যাচার করেছিল। একটা কথা মনে রাখতে হবে, তখন আমরা বিরোধী দলে ছিলাম, আমরা অনেক কিছুই অনেক বাধা দিতে পারিনি, কিন্তু এখন আমরা সরকারে আছি, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, 40 ভাগের উপর ভোট আজকে আমরা পেয়েছি। কাজে বিএনপি নেত্রী নির্বাচনে না এসে বাধা দিয়ে ব্যর্থ হয়েছেন। ওনার ব্যর্থতার আগুনে দেশকে উনি জ্বালিয়ে পুড়ে ছারখার করতে চান। ওনার ব্যর্থতার আগুনে উনি আজকে তার দলের জঙ্গি, সন্ত্রাসী এবং ওই জামাত শিবির তাদেরকে লেলিয়ে দিয়েছে এদেশের সংখ্যালঘু আর সাধারণ মানুষের উপর। আমি তাকে অনুরোধ করব এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে। আর এটা যদি বন্ধ না করা হয়, ইতিমধ্যেই যেখানে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে সেখানে কিন্তু আমরা যৌথ অভিযান শুরু করেছি এবং যারা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাজে আমি বিএনপিকে নেত্রীকে আবারও বলবো যে নির্বাচনে আসেন নাই, ভুল করেছেন। ভুলের খেসারত আপনাকেই দিতে হবে, কিন্তু আপনার এই ভুলের খেসারত দিয়ে যে অন্তর্জ্বালা, ওই অন্তর্জ্বালার আগুনে দেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করবার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ আর তা মেনে নেবে না। কি মেনে নেবেন আপনারা? মেনে নেবে না। কাজেই বাংলাদেশ একদিক থেকে বিএনপি নেত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। কারণ জামাত জঙ্গিবাদী সংগঠন, হাইকোর্ট রায় দিয়েছে জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর সেই দুঃখে জামাত ছাড়া উনি নির্বাচন করবেন না। উনি জামাত ছাড়া নির্বাচন করবেন না বলেই নির্বাচনে আসেন নাই। বাংলাদেশের মানুষ কলঙ্ক মুক্ত হয়েছে, অভিশাপ মুক্ত হয়েছে যে যুদ্ধাপরাধীরা নির্বাচনে আসে নাই, নির্বাচিত হতে পারে নাই। বাংলাদেশ কলঙ্কের হাত থেকে মুক্তি পেয়েছে। বিএনপি নেত্রীকে একটু ধন্যবাদ জানাই যে জামাত আসে নাই দেখে উনিও নির্বাচন করেন নাই, কাজে বাংলাদেশের মানুষও কলঙ্কের হাত থেকে মুক্তি পেয়েছে। কাজেই আমি বিএনপি নেত্রীকে আবারও বলবো যে আলোচনা করেন, সমস্যার সমাধান করেন। ওই লাদেনের মতো ভিডিও দিয়ে অথবা যেভাবেই হোক একটু ভিডিও ক্লিপিং অথবা একটা ঘোষণা দিয়ে আন্দোলনের নামে আর দেশের মানুষকে কষ্ট যেন না দেন, সেটাই তার কাছে আমার অনুরোধ। ভাই ও বোনেরা আমার, বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান, এটা অত্যন্ত দুঃখজনক। হরতাল অবরোধের কারণে আমাদের ছেলেমেয়েদের পরীক্ষা দিতে কষ্ট হয়েছে। দিনের পর দিন স্কুল বন্ধ, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আল্লাহর রহমতে এই কষ্টের দিন আর থাকবে না। আবার নিয়মিত স্কুল চলবে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, প্রত্যেকে তার জীবন জীবিকা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। বাংলাদেশের জনগণের কাছে আমি সেই সহযোগিতা চাই যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা এবং স্বাভাবিক জীবনযাত্রা চলার পথে কোন প্রতিবন্ধকতা যদি কেউ সৃষ্টি করবার চেষ্টা করে, তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে যেভাবে আমরা তা প্রতিহত করব, বাংলাদেশের জনগণকে আমি আহ্বান জানাচ্ছি সকলের সম্মিলিতভাবে এই ধরনের কোন রকম নাশকতামূলক কাজ হলে সে যা আপনারাও প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, সহায়তা করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক, আগামী প্রজন্ম এবং যারা আবার প্রথমবারের মতো ভোটার হয়েছে তাদেরকেও আমি অভিনন্দন জানিয়ে বলবো যে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আলোর পথে যাত্রা শুরু। বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আবারও আমি জাতির পিতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।